নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা। ককরোচদের আন্দোলন কি শেষ, নাকি বিরতির পর নতুন সংঘাত? গ্রেপ্তার হওয়া ককরোচদের মুক্তি ঘিরে সরকার বনাম আন্দোলনের নতুন দ্বন্দ্ব ঠিক কোন পর্যায়ে, এটাই আজকের আলোচনার বিষয়। বন্ধুরা, যন্তর মন্তরের মঞ্চ গুটিয়ে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার পর অনশনও প্রত্যাহার হয়েছে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে সংকট কেটে গেছে, কিন্তু সত্যিই কি তাই? রাজনীতিতে অনেক সময় সবচেয়ে কঠিন লড়াই শুরু হয় যখন মূল আন্দোলন শেষ হয়ে যায়, কারণ তখন সামনে আসে একটি নতুন প্রশ্ন: যারা আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছেন তাদের কি হবে? আজকের দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু এটাই। একদিকে ককরোচ পার্টির নেতৃত্ব বলছে সরকারের সঙ্গে আলোচনায় নাকি আশ্বাস দেওয়া হয়েছিল আন্দোলনের সঙ্গে যুক্ত কাউকে গ্রেপ্তার করা হবে না, মামলা দেয়া হবে না, আর যারা ধরা পড়েছেন তাদের মুক্তি দেয়া হবে। তাদের আরও দাবি, যদি তা না হয় তাহলে নতুন করে আন্দোলন শুরু হবে। সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলন ডেকে ককরোচ নেতারা হুমকি দিয়েছেন মঙ্গলবারের মধ্যে গ্রেপ্তার হয়েছে যারা, তাদের না ছাড়লে নতুন করে আন্দোলন শুরু হবে। অন্যদিকে সরকারের বক্তব্য সম্পূর্ণ আলাদা। সরকার বলছে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেয়ার ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্ন নেই, কিন্তু আন্দোলনের আড়ালে যারা হিংসা, ভাঙচুর, অগ্নিসংযোগ বা পুলিশের ওপর হামলার মতো অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতেই চলবে। এই দুই অবস্থানের মাঝখানে এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন সোনম ওয়াংচুক। আজকের আনন্দবাজার অনুযায়ী সোনম ওয়াংচুক বলেছেন, যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা উচিত নয়। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি আরও যোগ করেছেন, কোনো দুষ্কৃতী যদি অসৎ উদ্দেশ্যে কিছু করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না, এমনটা কখনোই নয়। এবং শেষ কথাটি তার সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ করা আমাদের সাংবিধানিক অধিকার। এই তিনটি বাক্যই আজকের বিতর্কের মূল চাবিকাঠি। ভারতের সংবিধান নাগরিককে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার দিয়েছে। গণতন্ত্রের বিরোধিতা অপরাধ নয়। সরকারের বিরুদ্ধে মিছিল, ধর্ণা, অনশন এগুলো গণতান্ত্রিক ব্যবস্থার স্বীকৃত অংশ। কিন্তু একই সঙ্গে ভারতের আইন এটাও বলে, যদি কোনো আন্দোলনের সময় সরকারি সম্পত্তি নষ্ট করা হয়, সাধারণ মানুষের জীবন বিপন্ন করা হয়, পুলিশ আক্রান্ত হয় বা পরিকল্পিত হিংসা ছড়ানো হয়, তাহলে সেই সব অভিযোগের তদন্ত ও বিচার হবে। অর্থাৎ প্রতিবাদের অধিকার এবং অপরাধের দায়, এ দুটি বিষয় আইন আলাদা করে দেখে। আর এই জায়গাতেই এখন মতপার্থক্য এসেছে। আন্দোলনের নেতৃত্বের বক্তব্য, বহু ক্ষেত্রে নিরীহ ছাত্রছাত্রীদেরও গ্রেপ্তার করা হয়েছে, অনেকের বিরুদ্ধে গুরুতর মামলা দেয়া হয়েছে, যা ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে তাদের। তাই মানবিক কারণে তাদের মুক্তি দেওয়া উচিত। অন্যদিকে সরকারের বক্তব্য, যারা শান্তিপূর্ণ আন্দোলন করেছেন তাদেরকে যদি গ্রেপ্তার করা হয়, তারা ছাত্র হলে, তারা শান্তিপূর্ণভাবে থাকলে তাদেরকে গ্রেপ্তার করা হবে না, ছেড়ে দেওয়া হবে। কিন্তু শুধু ছাত্র হওয়াটা তো আইনের ঊর্ধ্বে নিয়ে যায় না কাউকে। যদি তদন্তে প্রমাণ হয় যে কেউ হিংসাত্মক ঘটনায় জড়িত ছিলেন, তাহলে আদালতেই তার বিচার হবে। এখানে আরেকটি বাস্তব সমস্যার কথাও মনে রাখতে হবে। যেসব রাজ্যে গ্রেপ্তার হয়েছে, যেমন বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অসম বা দিল্লি, সেখানে সব মামলার তদন্ত একই সংস্থা করছে না। কোথাও রাজ্য পুলিশ, কোথাও দিল্লি পুলিশ, কোথাও আদালতের নির্দেশে তদন্ত এগোচ্ছে। এখানে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন রয়েছে। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, অসম বা অন্য কোনো রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা ভারতের সংবিধান অনুযায়ী এটা রাজ্য সরকারের সাংবিধানিক দায়িত্ব। কেন্দ্রীয় সরকার চাইলেই
কোনো রাজ্য সরকারকে নির্দেশ দিয়ে ফৌজদারি মামলা প্রত্যাহার করাতে বা গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি দিতে পারে না, কারণ অপরাধের তদন্ত, গ্রেপ্তার এবং বিচার প্রক্রিয়া সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ ও আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে। তাই দিল্লিতে কেন্দ্রের সঙ্গে যে আলোচনা হয়েছে তার প্রভাব দিল্লির শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিষয়ে থাকতেই পারে, কিন্তু অন্য রাজ্যে দায়ের হওয়া মামলার ক্ষেত্রে সেই সমঝোতা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় না। আরও একটি বিষয় লক্ষণীয়, উত্তরপ্রদেশে এই আন্দোলন তুলে নেওয়ার পরেও লখনৌতে সেখানে ক্যাম্প খাটিয়ে সেখানকার ককরোচরা আন্দোলন করতে গিয়েছিল এবং তার ফলে সেখানে যোগী সরকার সেখানে বুলডোজার দিয়ে তাদের ক্যাম্প ভেঙে দিয়েছে গত পরশু। এছাড়া পশ্চিমবঙ্গ, বিহার ও অসমে যারা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ প্রকাশ্যে এসেছে তার মধ্যে রয়েছে পুলিশ কর্মীদের ওপর হামলা, সাংবাদিকদের ওপর আক্রমণ, সরকারি সম্পত্তি নষ্ট করা বা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ। এসব অভিযোগের সত্যতা শেষ পর্যন্ত নির্ধারণ করবে আদালত। তবে যদি অভিযুক্তরা প্রকৃতপক্ষে ছাত্র না হয়ে রাজনৈতিক কর্মী বা অন্য ব্যক্তি হয় এবং তাদের বিরুদ্ধে হিংসাত্মক অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে তাদের মামলা শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের সঙ্গে এক লাইনে দেখা আইনি দৃষ্টিতে সম্ভব নয়। এই কারণেই সোনম ওয়াংচুকের বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নয়, কিন্তু একই সঙ্গে তিনি এটাও বলেছেন, যদি কোনো দুষ্কৃতী অসৎ উদ্দেশ্যে হিংসাত্মক কাজ করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ায় আপত্তি থাকার কথা নয়। অর্থাৎ তিনি শান্তিপূর্ণ আন্দোলনকারী এবং হিংসাত্মক অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের একই শ্রেণীতে ফেলেননি। অতএব একটি রাজনৈতিক সমঝোতা হলেও প্রতিটি ফৌজদারি মামলা স্বয়ংক্রিয়ভাবে আপনা থেকে বন্ধ হয়ে যাবে, এমনটা আইনি দৃষ্টিকোণ থেকে ভারতের মতো যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দেশে সেটা সম্ভব নয়। ভারতের বিচার ব্যবস্থায় শেষ কথা বলে আদালত। সোনম ওয়াংচুকের বক্তব্য এখানেই আলাদা গুরুত্ব পাচ্ছে। তিনি একদিকে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন, আবার অন্যদিকে তিনি কোথাও বলেননি যে হিংসার অভিযোগ থাকলেও সবাইকে, দুষ্কৃতীদের যারা রাজনৈতিক উদ্দেশ্যে এখানে এসছে তাদেরও মুক্তি দিতে হবে, এ কথা তিনি বলেননি। বরং তার বক্তব্য থেকে যে বার্তাটি স্পষ্ট তা হলো শান্তিপূর্ণ আন্দোলনকারীদের রক্ষা করতে হবে ঠিকই, কিন্তু অপরাধ করলে আইন তার কাজ করবে। সোনম ওয়াংচুকের এই অবস্থান এবং সরকার এবং আন্দোলনের কট্টর অংশ দুদিকের উভয় পক্ষের মধ্যবর্তী একটি ভারসাম্যের অবস্থান। এখন প্রশ্ন হলো, এর পর কি হতে পারে? প্রথম সম্ভাবনা, তদন্তে যদি দেখা যায় অনেকের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ নেই, তাহলে আদালত, তদন্তকারী সংস্থা, পুলিশ তাদের ছেড়ে দিতে পারে। আর দ্বিতীয় সম্ভাবনা, যাদের বিরুদ্ধে ভিডিও, সিসিটিভি, প্রত্যক্ষদর্শীর বয়ান বা অন্য প্রমাণ রয়েছে তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বলেছেন, যাদের প্রমাণ রয়েছে, যাদের বিরুদ্ধে তারা হিংসাত্মক কাজ করেছে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, তাদের কয়েক পুরুষ, 2-3 পুরুষ মনে রাখবে। সেটা তো শাস্তিটা তো দেবে আদালত, কিন্তু সরকারের কথা সেটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের সরকার। তৃতীয় সম্ভাবনা, আন্দোলনের নেতৃত্ব এই ইস্যুকে সামনে রেখে আবার রাজনৈতিক চাপ দেওয়ার চেষ্টার কথা গতকাল বলেছে। সেখানে আবার কপিল সিব্বল তাদেরকে নেতৃত্ব দিয়েছে সেখানে, কিন্তু সেই আন্দোলন কি আগের মতো জনসমর্থন পাবে? মনে হয় না। মানুষ কি এটিকে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষার লড়াই হিসেবে দেখবে, নাকি হিংসার অভিযোগে অভিযুক্তদের মুক্তির দাবি হিসেবে দেখবে? মানুষ এই প্রশ্ন তুলবে। আন্দোলন ছাত্রদের অধিকার রক্ষার জন্য নয়, করা হচ্ছে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। আর সেক্ষেত্রে সরকার এবার যদি আন্দোলন দমনে কঠোর হয় সেটা মানুষের সমর্থন পাবে। এই পার্থক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতের রাজনৈতিক ইতিহাসে বহু আন্দোলনের পরে একই ধরনের বিতর্ক দেখা গেছে। অনেক ক্ষেত্রে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার হয়েছে, আবার বহু ঘটনায় আদালত প্রমাণের ভিত্তিতে দোষীদের সাজাও দিয়েছে। অর্থাৎ কোনো একটি নজির সব ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়। প্রতিটি মামলায় তার নিজস্ব তথ্য ও প্রমাণের ভিত্তিতে বিচার হয়, বিচার হবে। আজকের পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উত্তেজনার পরিবর্তে আইনি প্রক্রিয়ার প্রতি আস্থা রাখা। যদি কেউ নির্দোষ হন, আদালত তার মুক্তির পথ খুলে দেবে। আর যদি কেউ সত্যিই হিংসাত্মক অপরাধে জড়িত থাকেন, তাহলে আইন অনুযায়ী বিচার হওয়াই গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাভাবিক প্রক্রিয়া। গণতন্ত্রের শক্তি এখানেই। সরকারকে প্রশ্ন করা যায়, প্রতিবাদ করা যায়, আবার আইনের শাসনও বজায় থাকে। সবশেষে বলা যায়, ব্ল্যাকমেল করে এরপরে যদি আবার আন্দোলন শুরু হয় ব্ল্যাকমেল করার জন্যে, সরকারকে ব্ল্যাকমেল করার জন্যে, সেই আন্দোলনে মানুষের সমর্থন থাকবে না, এটা লিখে নিন। আন্দোলনের প্রথম অধ্যায় হয়তো শেষ হয়েছে, কিন্তু দ্বিতীয় অধ্যায় শুরু করার তোড়জোড় করছে আন্দোলনকারীরা। এটি আর শুধু ছাত্রদের আন্দোলনের প্রশ্ন নয়, এটা রাজনৈতিক আন্দোলনের প্রশ্নও নয় শুধু, এটা এখন সংবিধান, নাগরিক অধিকার, আইনের শাসন এবং বিচার ব্যবস্থার ভারসাম্যের প্রশ্ন। আগামী কয়েক সপ্তাহে আদালতের সিদ্ধান্ত, তদন্তের অগ্রগতি এবং সরকার ও আন্দোলনের পরবর্তী অবস্থান সব মিলিয়ে বোঝা যাবে এই বিতর্ক ধীরে ধীরে মিটে যাচ্ছে নাকি আবার নতুন রাজনৈতিক সংঘাতের জন্ম দিচ্ছে। প্রিয় দর্শক, আপনার কি মত? শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা, সবার বিরুদ্ধে মামলা কি প্রত্যাহার হওয়া উচিত, নাকি শান্তিপূর্ণ আন্দোলনের আড়ালে যারা হিংসাকে প্রশ্রয় দিয়েছে, হিংসার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে যাদের বিরুদ্ধে, তাদেরও কি ছেড়ে দেওয়া উচিত? কি বলবেন আপনারা? আপনাদের কি মতামত অবশ্যই মন্তব্য করে জানান। আর এখানে চ্যানেলকে, এই প্রতিবেদনকে শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।